করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। পৃথিবীতে কোথাও তো দরকার নাই, আইনের শাসনে তো আইনাগর থাকার দরকার নাই। আমাকে তো প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম। আমরা বলতেছি প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় কই ডিউটি করছে, র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে, পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে। ভাই উনি কি মিথ্যাচার করলো কি সত্যাচার করলো দরকার নাই। আমি 90 সালের যে বিপ্লব হয়, আমি মিলিটারি পুলিশ মেজর ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টের। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল। কারণ অকারণে যাইতাম, ওই মসজিদে আমি নামাজ পড়তাম, আমি জায়গাটা চিনি। আমি আপনার 5 সাল থেকে 8 সাল পর্যন্ত র্যাবের সিও ছিলাম, চট্টগ্রাম র্যাবের। কারণ অকারণে ঢাকায় আসতাম, ওটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল। অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারভেনশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, আমার মারা হয় নাই, আমি যে প্রশ্ন করছি উত্তর মিলতেছে না, তখন মারার সম্ভাবনা আপাতত নাই। আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি, জায়গাটা আমার পরিচিত ছিল। বলছি আমি বাথরুমের কমান্ডের উপরে দাঁড়ালে দেখা যায়। আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি, না এটা আয়নাগর, এটা কচু খেতে না, এটা হলো গুলশান 2 সেফ হাউস। ও বলে না, বার্গেনিং করতে গিয়ে 1 লাখ পর্যন্ত যায়, 10,000 20,000। 1 লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ, এটা কচু খেত। আমি এইবার ঠিক আছে, ওইখানকার দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট বলে, সুপারিনটেন্ডেন্টকে ডেকে আনো। তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনবো, হ্যাঁ তুমি যে বললে সত্য কথা বলে দিলা, আমি বলে দিব। এখন সে ভয় পেয়ে গেছে। ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এবং নট মোটিভেটেড। তুমি কি চাকরির কোনো নথিপত্র আছে নাই? মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে। 4 জন করে একসাথে ডিউটি করে, দেখার 2টা ফ্লোর দেখার জন্য। 2 জন ক্যামেরা ওই মনিটর দেখে, 1 জন রান্নার জন্য দেখে, 1 জন কমান্ডার থাকে। এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন, প্রত্যেক কি বিভৎস জায়গা বলা যাবে না। ওই ছেলে তখন বলে ফেলছে। তারপর ব্রিগেডিয়ার আদমির সাথে আমার যোগাযোগ ছিল, উনি প্রশ্ন করতেন, লিখে দিতেন, আমি উত্তর দিতাম, আমি যত করতাম, ও আমাদের মেসেঞ্জার হিসেবে কাজ করতো। এভরিথিং ওয়াজ ক্লিয়ার, কোন দিকে কী না কি এরপরও আমি বের হয়ে আসার পরে ওই এলাকায় গেছি, এই টাকাটা যদি চিনা ছিল কোনো সমস্যা আছে কিনা, অ্যাবসলিউটলি ক্লিয়ার, কোনো মিথ্যা বলার অবকাশ নাই। ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে যতলা করছেন। আমি কালকে কথা বলাতে বুঝলাম, বাট বন্দিশালা তো ঠিকই আছে। পৃথিবীতে কোথাও তো দরকার নাই, আইনের শাসনে তো আইনাগর থাকার দরকার নাই। আমাকে তো প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি ওনার সাথে কাজ করি নাই। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি। আমরা বলতেছি প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় কই ডিউটি করছে, র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে, পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে। না বলা কিছু কারণ নেই। পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কয়টা খরচ করছে। পুলিশ যদি এই সময় গুলি করে থাকে, অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য। এই জিনিসটা আবার যদি এইম করে থাকে, আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরের, এরা তো এক জায়গায় আছে, টিম হিসাবে আছে, এদেরকে ব্যবহার করতে সরকার, যার জন্যই ঘটনাটি করছে। আপনারা বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব, আমরা এদের গুছিয়ে রাখবো, কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোক